মারিন চেদুরকে দেখতে পাচ্ছি, আমার ছোট বোন। মারিন, সাউন্ড শোনা যাচ্ছে? শুধু হ্যাঁটা লিখে দাও একটু কমেন্টসে। হ্যাঁটা একটু লিখে দিলেই হবে। সাউন্ড শোনা যাচ্ছে? প্রিয় বন্ধুরা, বাংলাদেশে এখন অলমোস্ট রাত 2টা। বাট মারিন, সাউন্ড শোনা যাচ্ছে? মোবাইলটা একটু দূরে। আমি একটু ভাবলাম যে একটু লাইভে আসি, আহ, অল্প কিছু কথা নিয়ে রবীন্দ্রনাথের উপরে। রবীন্দ্রনাথের উপরে একটু লাইভে আসি, একটু সময় পাচ্ছি, একটু একটু ফ্রি আছি এখন, শরীরটাও ভালো নেই, তারপরে একটু রবীন্দ্রনাথকে নিয়ে পড়ে থাকতে ভালো লাগে। সব কষ্ট যাতনা সব কিছু চলে যায়। তো সেদিন রবীন্দ্রনাথের কল্যাণী কবিতাটি পাঠ করেছিলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা অনেকে বলেছেন যে মানে ভিজুয়াল না আমার, আমি একটু নিজকে একটু মানে ডার্কে রেখেছিলাম। তো আজকে সামনাসামনি বসে পাঠ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের এই সৃষ্টিটি তিনি শিলাইদহ বসে করেছিলেন। আর সবাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই লাইভটা দেখবে। তবে সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, ইয়া, আমি একটু মোবাইলটা একটু দূরে একটু কাছে আনি, একটু কাছে আনি। ইয়া, ইয়াস দিদি। পুন্নু, কেমন আছো? মিস ইউ, তোমাদেরকে সবাইকে মিস করি। আমার হাতে অনেক কাজ। আমার দেবযানীর ডেসপারির চুটটা একটু আন্তর্জাতিক মানের রেসিটেশন হচ্ছে একজন ক্লাসিক্যাল উস্তাদের সাথে। তার কণ্ঠে ক্লাসিক্যাল মার্গে, এবং এই জিনিসটা একদম বিশ্বমানের হয়ে যাচ্ছে। তো এটা এক সপ্তাহে রিলিজ হয়ে যাবে। তারপর আমার আরেকটা কবিতা, এই কাজগুলো করছি এখন। ওই যে তোমার এই বৃহস্পতির হাত আমার মাথায়, এই কবিতাটাতে সায়েন্স, বিজ্ঞান এবং সাহিত্যের কম্বিনেশন। আর দেবযানী ডেসপারির চুটটাতে আইন এবং সাহিত্যের কম্বিনেশন। তো দুইটা কবিতা অত্যন্ত অত্যন্ত জাতীয় পর্যায়ের একজন বাচিক শিল্পী, উনি আবৃত্তি করছেন। ভিডিওগুলো পেয়ে যাব এক সপ্তাহের মধ্যে, একটা আশা করছি পেয়ে যাব। এবং ওখানে আমার কবিতার পিছনে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল থাকবে, উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতটা থাকবে, একটা ফ্লেভার থাকবে শাস্ত্রীয় সঙ্গীতের। তো এই একটা কাজ ইদানিং শেষ করতে মানে ওই কালকে বুঝিয়ে দিলাম। মহাভারতের দেবযানী আর কোচের যে প্রেমের উপাখ্যান, সেখানে তো দেবযানী তো 3বার কোচকে বলছে আমি তোমাকে ভালোবাসি, কোচ বলছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো সেখানে তো মহাভারতের সেই 5,500 বছর আগে তাদের মিলন হয় নাই, তখন তাদের রাগারাগি হয়েছে। তারপরে কোচ একটা অভিশাপ দিয়েছে, তোমার ব্রাহ্মণের সাথে বিয়ে হবে না। তখন ক্ষত্রিয়ের সাথে দেবযানীর বিয়ে হয়েছিল। আর দেবযানী বলছিল যে না, তুমি আমাকে বিয়ে করো। আর বলছিল না, আমি কিভাবে তোমাকে বিয়ে করবো, আমি তো তোমার বাপের উদরে ছিলাম। ওই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওকে বাঁচানোর জন্য ওর বাবা, দেবযানীর বাবার পেটে ওকে ওকে ঢুকিয়ে রাখা হয়েছিল। তো তুমি তো আমার বোন। তো সেখানে 6,000 বছর আগে আমি পরে আমি একটা সৃষ্টি করেছি, কচ আর দেবযানীর প্রেম, যে তাদের প্রত্যাখ্যাত প্রেম। দেবযানী যে প্রত্যাখ্যান পাইছে কচ থেকে, সে তো কচকে ভালোবাসতো। তো সেখানে আমি আবার ওই কবিতাটাতে এনে মিলাই দিয়েছি। আর কচকে বলেছি চুর। মানে সে মানে আইন, প্রশাসন, কোর্ট কিছুই মানে না, জজ মানে না, ব্যারিস্টার মানে না। সে দাপটে পিস্তল হাতে ঘুরে বেড়ায়। তবে একটা জায়গায় সে মানে, সেটা হলো দেবযানী। দেবযানীকে সে খুঁজে বেড়াচ্ছে। দেবযানীর জন্য সে সব কিছু করতে পারে। সে কালী সাধক চুর, কবরের লাশ পাহারা দেওয়া চুর। ওই রকম একটা মানে আইনের সাথে সাহিত্যের যে কম্বিনেশন, ওই কবিতাটা আমার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেই যাচ্ছে। এটা বাংলাদেশের প্রতি তো যে তারা করছেন, যারা একদম শান্তিনিকেতন রিলেটেড তারা এই করছেন, বিশ্বভারতী শান্তিনিকেতন রিলেটেড। আর আরেকটা কবিতা যাচ্ছে এই বৃহস্পতির হাত আমার মাথায়। ওইটা হইলো যে মানে সাহিত্যের সাথে বিজ্ঞানের দুইটা সৃষ্টি আমার, অনেকগুলা সৃষ্টি আমার। তো এই দুইটা আপাতত যাবে, তো সবাই পাবে, আমার জন্য আশীর্বাদ করিও। তারা বলেছে যে মানে অনেক সাহিত্য, অনেক আমরা আবৃত্তি করেছি, কিন্তু একটু ভিন্ন মাত্রিকে এরকম জিনিসটা তারা এই প্রথম মানে তারা এই জিনিসটা আমাকে যে কোনো মাধ্যমে আমি জানছি। তো আমি এগুলোতে সরাসরি ইনভলভ হতে চাই না। আমি তো সৃষ্টি করে রাখছি, হাজার হাজার সৃষ্টি আমার, যে এগিয়ে আসবে, যে তুলে নিয়ে যাবে, সেই সমৃদ্ধ হবে। তো আমি বাংলাদেশে কাউকে পাবো না, তারা ঘুম থেকে উঠে দেখবে। এখানে আমেরিকায় অনেককেই পাচ্ছি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা, এটা কল্যাণী কবিতা।
দেখো তিনি 200 বছর আগে, পনে 200 বছর আগে, 150 বছর আগে তিনি তার একটা মানস কন্যা কল্যাণীকে নিয়ে একটা কবিতা লিখে গিয়েছেন। কবিতার শিরোনামই কল্যাণী। কবিতাটা আমি খুব একটা যে এটা খুব প্রচলিত তা না, কিন্তু আমি যখনই কবিতাটা জেনেছি, আমি 400-500 বার এই কবিতাটা আমি পড়ছি, কিন্তু আমি আবৃত্তি শিল্পী না তো, এবং আমি নিজে টাইপ করে এটা ফেসবুকে পোস্ট দিয়েছি। আসলে রবীন্দ্রনাথ তো সাগর, অগাধ সাগর। সেই রবীন্দ্রনাথকে নিয়ে কত উত্তেজনা বাংলাদেশে। সেই রবীন্দ্রনাথকে নাম নিশ্চিহ্ন করে ফেলবে, এটা করবে ওইটা করবে। তারা কি জানে এই মানে এই মূর্খ মানে কি বলবো, এই অন্তঃসার মাকাল শূন্যরা এরা যে রবীন্দ্রনাথ কি দিয়ে গিয়েছেন আমাদের জীবনের সব কষ্ট তিনি শুষে নিয়েছেন। তিনি তার জীবনটাকে, তার জীবনে 14-15টা মৃত্যু, তার ছেলের লাশ শ্মশানে দিয়ে আসার সময় তিনি গান রচনা করছেন আমাদের জন্য। উনি কি গানটা কবরে নিয়ে গিয়েছিলেন না শ্মশানে নিয়ে গিয়েছিলেন? ছেলেকে সব দাহ করে তিনি আসছেন, তখন বসে বসে গাড়িতে ছেলেকে শ্মশানে চিতায় শোয়ায় তিনি বাসায় ফিরতে ফিরতে তিনি লিখছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সবাই আজকে বনে গেছে, আমি যাব না, আমাকে ঘর ঝাড়তে হবে, মুছতে হবে, আমাকে তো রাত জাগতে হবে, আমি যাব না। সেই রবীন্দ্রনাথ প্রতিটা মুহূর্ত জীবনের শেষ, স্ত্রীর মৃত্যু দেখেছেন, কাদম্বরীর মৃত্যু দেখেছেন, ছেলের মৃত্যু দেখেছেন, মেয়ের মৃত্যু দেখেছেন, কত মানুষের। তারপর একদম তিনি শূন্য হয়ে সারা জীবন আমাদেরকে দিয়ে গেলেন। আর তার নাম নিশানা নিশ্চিহ্ন করার জন্য আজকে আমরা উঠে পড়ে লেগেছি। আমরা যে এত অকৃতজ্ঞ, তিনি ঠিকই বলে গিয়েছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করে নি। আসলে আমরা কেউ মানুষ হইনি। তো আমি কল্যাণী কবিতাটা পাঠ করছি। আর আমার বাংলাদেশের সব ফ্রেন্ডরা, ফলোয়ার্সরা, আর ভারতের সব ফ্রেন্ড বা বন্ধুরা, ফ্রেন্ড ফলোয়ার আমি বলি না, আমি আগেও বলেছি, আমার প্রিয় বন্ধুরা, মানুষরা যারা আমাকে ভালোবাসে, তারা ঘুম থেকে উঠে দেখবে। ভাবলাম যে একটু কি করব, মাথাও প্রচণ্ড ব্যথা, যে একটু অন্যদিকে অন্য মাত্রায় যদি এসে আমি যদি একটু নিজকে একটু, আমার ভালো লাগে। আমি খুব শরীর খারাপ, কোমর ব্যথা, মাথা ব্যথা, জীবন উল্টাপাল্টা হয়ে যায়। সিস্টেমে থাকলে জীবন ঠিক থাকে, এখন তো আমি সিস্টেমের বাইরে আছি এই মুহূর্তে আপাতত, এখন জীবন একটু উল্টাপাল্টা, তো এদিকে একটু কাজ করছি, অসুবিধা নেই, উল্টাপাল্টা তো হবেই। আমি মেহারিনকে পাচ্ছি, নাইস টু সি ইউ। হ্যাঁ বুনু, এমডি বদরু পাটেল, করিমগঞ্জ আসাম থেকে। ভাই রে ভাই, তোকে কতদিন পরে। রফিকুদ্দিন লস্কর, তারা সারা রাত জাগিস নাকি রে? তারা কি নিশাচর নাকি? রফিকুদ্দিন, আবার রফিকুদ্দিনকে পাইছি, তারা তো পেয়ে গেছি তোমার মানুষ সবাইকে। লুৎফুর রহমানকে পেয়েছি আমেরিকা থেকে। লুৎফুর রহমান ভাই, তুমি আমার বাসায় আসোনি, কিন্তু আসতে হবে। আচ্ছা, এসে গেলাম মিষ্টি দিদি। রফিক শোনা যাচ্ছে তো না? আচ্ছা, আমি ওই কবিতাটা পড়ি, কল্যাণী কবিতাটা তো আমি টাইপ করে 5-6 বছর আগে আমি পোস্ট দিয়েছি, তারপরে আমি নিজে টাইপ করেছি, তারপরে আমি ইউটিউবের একটা লাইভে এই কবিতাটা কিন্তু আমি আবৃত্তি করেছি। আবৃত্তি বলি না আমি ভাই, আবৃত্তি শিল্পী না আমি, খুব ছোটোখাটো একজন মানুষ। কল্যাণী, যা তিনি তার খনিকা কাব্যগ্রন্থে সন্নিবেশিত, এবং এটা তিনি শিলাইদহ বসে কিন্তু এই কবিতাটা তিনি সৃষ্টি করেছিলেন। তো কল্যাণী নামের সাথে আজকের কোথাকার কোন ক্ষুদ্র একটা কল্যাণী, কিন্তু এখনো পর্যন্ত কল্যাণী তার রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে নাড়াচাড়া করার কল্যাণী কিন্তু এখনো জন্ম হয়নি। জন্ম হইলে আমরা জানতাম, হয়তো জন্ম হয়েছে, আমি হয়তো জানি না, আমারও তো এটা অজ্ঞতা। তো আমি একজন আছি, তোমরা জানো। তো ওই কবিতাটা পড়ছি। শিরোনাম কল্যাণী। বিরল তোমার ভবনখানি পুষ্প কানন মাঝে, হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে। বাইরে তোমার আম্র শাকে স্নিগ্ধ রবে কুকিল ডাকে, গড়ে শিশুর কলধ্বনি আকুল হর্ষ ভরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। প্রভাত আসে তোমার দ্বারে পূজার সাজি ভরি, সন্ধ্যা আসে সন্ধ্যারতির বরণ ডালা ধরি। সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে, কাকন দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। রূপসীরা তোমার পায়ে রাখে পূজার থালা, বিদুষীরা তোমার গলায় পরায় বড়মালা। ভালে তোমার আছে লেখা পুণ্যদামের রশ্মি রেখা, সুধা স্নিগ্ধ হৃদয়খানি হাসি চোখের পড়ে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। তোমার নাহি শীত বসন্ত জরাকি যৌবন, সর্ব ঋতু সর্বকালে তোমার সিংহাসন। নিভে নাকো প্রদীপ তব পুষ্প তোমার নিত্য নব, অচলাশ্রী তোমায় ঘেরি চিরবিরাজ করে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। নদীর মতো এসেছিলে গিরিশিখর হতে, নদীর মতো সাগর পানে চলো অবাধ স্রোতে। একটি গিয়ে পড়ছে লেখা সেই প্রবাহের গভীর রেখা, দীপ্ত শিরে পূর্ণ শীতল তীর্থ সলিল জরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে।
তোমার শান্তি পান্তজনে ডাকে গৃহের পানে, তোমার প্রীতি ছিন্ন জীবন গেথে গেথে আনে। আমার কাব্য কুঞ্জ বনে কত অধীর সমীরণে, কত যে ফুল কত আকুল মুকুল খসে পড়ে। সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। শেষ লাইনটিতে তিনি বলেছেন সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। আর 4টা প্যারাগ্রাফে তিনি বলেছেন সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুইটা মানুষের কাছে আমি এই দুইজন মানুষ আমার জীবনে অতপ্রেতভাবে জড়িয়ে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি মূলত সেই শৈশবে আমাকে ছোটোবেলায় আমি যখন একটু গান টান প্র্যাকটিস করতাম তখন সবাই বলতো আমাকে আসলে আমার গলা না কণ্ঠ নাকি নজরুল গণনার। আমি নজরুল গীতি শুনতে শুনতেই আমি বড় হয়েছি। অনেক পরে আর বিয়ের পরে অনেক পরে একটু রবীন্দ্রনাথের গান টুকটাক মানে একটু প্র্যাকটিস করি বা উস্তাদের কাছে কিছুদিন বাচ্চা নিয়ে নিয়ে গিয়েছি। মূলত আসলে আমার নজরুলই আমি মানে নিমগ্ন থাকি। আমার নজরুল গীতির আমি গান গাইতে পারি না, কিন্তু নজরুল গীতির একটা যে কোনো একটা বড় উস্তাদ যদি আমাকে একটা বিরল একটা আমি যদি একটা বিরল গান বলি, উনি এটা কণ্ঠে নেওয়ার আগে আমি আর 4 লাইন বলে ফেলি। মানে গানগুলো আমার খুব আত্মস্থ। এগুলোর মধ্যে ডুবে থাকলে না একটা চেতনা জাগ্রত, একটা শক্তি সবসময় সাথে নিয়ে চলি। হ্যাঁ, আমরা পৃথিবী থেকে চলে যাব, আমরা কত লড়তে পারবো। যেমন আজকে আমার শরীরটা বেসিক্যালি খুব খারাপ, আমার যখনই খারাপ লাগে আমি এই শক্তিগুলোর সাথেই চলি। আর সুকান্ত আমাকে খুব আকৃষ্ট করে, জীবনানন্দের সব সৃষ্টি না কিছু সৃষ্টি আমাকে আকৃষ্ট করে। আর উপন্যাস তো সেই নিহার বঙ্কিম শরৎ বিমল এগুলো তো শৈশব কৈশোরী আমার পড়া শেষ, যৌবনে উঠতে উঠতে আমার পড়া শেষ। তো খুব বেশি যে পড়েছি তা না, আমি যে খুব বেশি লিখেছি তা না, আর আমি বেশি লিখতেও চাই না, আমি লিখবো অল্প। তো এই কবিতাটা পাঠ করলাম। আরেকটা কবিতা পাঠ করি রবীন্দ্রনাথের, সোনার তরী, যেটা কবির সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা। রাশি রাশি ভাড়া বাড়া দান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে দান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুদারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিড়াও তরি কুলেতে এসে। যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন গিরে গণ মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই 4টা শেষের লাইনগুলা, ওই যে ঠাই নাই ছুটে সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন গিরে গণ মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। 2টা কবিতা পড়লাম। রবীন্দ্রনাথ প্রতিদিনের রবীন্দ্রনাথ, প্রতিক্ষণের রবীন্দ্রনাথ, প্রতি মুহূর্তের রবীন্দ্রনাথ। আমি একটা রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুবার্ষিকীতে বলেছিলাম আমার কাছে জন্ম মৃত্যুবার্ষিকী বলতে কিছু নেই, রবীন্দ্রনাথ সবসময় আমার জীবনে। আমি রান্না করতে রবীন্দ্রনাথের গান শুনি, নিজে গাই, নিজে বলি। আর আরেকটা জিনিস আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, যারা
দেখেন একটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট বলি, রফিক তুমি আমার সাথে একমত কিনা বলো, রফিক তুমি আমাকে বলো, ভাস্কর দাদা আসছেন, দাদা আমার সাথে একমত কিনা বলেন। আসলে রবীন্দ্রনাথ আর নজরুলকে আমরা না সংকুচিত করে ফেলছি, আমরা কুক্ষিগত করে ফেলছি। আমরা যারা একটা হয়তো হয়তো শুনেন, আমি হয়তো আমার এডুকেশনাল কেরিয়ার আমি করেছি, আমি হয়তো রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে এত সময় পাইনি। আমি হোস্টেল থেকে গিয়ে আমার আমার মেট্রিকের পর থেকে আমার হোস্টেল লাইফ, ইন্টারমিডিয়েট হোস্টেল, ইউনিভার্সিটি 7 বছর হোস্টেল, সব হোস্টেল। আমি চেষ্টা করেছি, ওখানে ক্যাফেটেরিয়া লাইব্রেরিতে হারমোনিয়াম ছিল, একটা মাঝে মাঝে গিয়ে বসতাম। আমি তো কন্টিনিউ করতে পারিনি হোস্টেল, কিন্তু আমি তো আমার এডুকেশনাল জায়গাটা আমার চালাই নিতে হয়েছে। আমি ওখানে হয়তো আমি আমারগুলো কমপ্লিট করতে পেরেছি, কিন্তু গানের জায়গায় হয়তো আমি কমপ্লিট করতে পারিনি। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কল্যাণী দেব চৌধুরী আছে সমাজে ছড়ায় ছিটায়। এখন যাদের ভাগ্য হয়তো সুপ্রসন্ন, যারা হয়তো মেট্রিক পাস করেছেন বা ইন্টারমিডিয়েট পাস করেছেন বা আরও বেশি পড়াশোনা করেছেন, যারা হয়তো এরপরে আবার চেষ্টা করেছেন, যারা হয়তো কম পড়াশোনা করেছেন, যারা হয়তো বড় বড় ডিগ্রি নিয়েছেন বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশের বাইরে গিয়ে নিয়েছেন, তাদের মধ্যে একটা সাইকোলজি, আমি আমি তো অনেক জায়গায় গিয়েছি এবং আমি যে যাইতাম ওইগুলাতে, আমি কিন্তু ওগুলাতে যাইতাম কিসের জন্য, আজকে কিছু কথা বলি। আমি কেন যাইতাম ওইগুলাতে? আমি যেতাম যে আমি যে ওনাদের একটা সঙ্গতে যেতাম, আমি একটা শিল্পী সংস্থায় যেতাম, একটা নজরুলের একটা যে কোনো একটা সংগঠনে যেতাম। আমি অনেক জায়গায় গিয়েছি, বাচ্চা ফেলে ফেলে বাচ্চাদের পড়াশোনা গুছাই দিয়ে তাদের টিফিন টিফিন পড়াতে বসাই আমি সন্ধ্যাবেলা আমি যেতাম। তার অর্থ এখানে না, ওইটা নয় যে আমি গিয়ে ওখানে একদম আমি সব জানি, আমি জানতাম না, আমার ভুল থাকতে পারে। কিন্তু আমি একটা সাইকোলজি দেখলাম যে যারা একটু 8-10টা গান বা 20টা গান তারা ভালো মতো শিখেছে বা তারা কোনো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছে, তাদের একটা সাইকোলজি দেখলাম যে তারা কুক্ষিগত করে রেখেছে। তারা সব সময় আমরা যারা, আরে ভাই আমাদের তো এডুকেশনাল ক্যারিয়ার আছে রে ভাই, হয়তো তোমাদের সেটা নাই, তোমরা ওইদিকে তোমরা উন্নত হয়েছো। তারা শুধু বলে তারা অনেক ভালো জানে, তারা গ্রামেটিক্যালি গায়, তারা এই গায়, হেন না তেন না, তানাই ফানাই দোনাই, যা ইচ্ছা তাই তারা বলে। আচ্ছা, এখন আমরা যারা এডুকেশনাল কেরিয়ার ছোটোখাটো করতে পেরেছি, আমরা কি আর নজরুল গীতা রবীন্দ্রনাথ গাবো না? তাইলে তো ওনাদের বিস্তার হবে না, ওনাদের প্রসার হবে না, ওনাদেরকে আমরা আমজনতার কাছে নিয়ে যেতে পারবো না, ওনাদেরকে তো আমরা ছড়াই দিতে পারবো না। এখন অনেক সময় অনেক ভিডিও আমার চোখের মধ্যে আসে, যারা যারা গান ভালো করে গাইতে না পারে তারা যেন গান চর্চা না করে, যারা না করাই উচিত। তে তো ভাই দুর্বৃত্ত রয়ে গেল রবীন্দ্রনাথ নজরুলের আমার কাছে। আমি কেন, আমি কল্যাণী দেবচৌধুরীর মানুষের বকাল হয়ে এই কোনটা কথাগুলো বলছি আমজনতার কাছে। আজকে কি রফিক, রফিক তুমি বলো, তুমি কি তোমার কি ইচ্ছে করলে তুমি একটা রবীন্দ্রনাথের দিগান গাইতে পারবে না? হ্যাঁ, আজকে যে রবীন্দ্রনাথ শিখে নাই, যে নজরুল শিখে নাই, তারা কি চাইলে কি তারা গাইবে না? অবশ্যই গাইবে, গাইবে না? অবশ্যই গাইবে, আমি মনে করি অবশ্যই গাইবে। তারা তো ভুলভাল গাইলেও তো তারা স্টেজে উঠে গাচ্ছে না রে ভাই, তারা তো নিজের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল জায়গাটা, তাদের মননটা তারা সমৃদ্ধ করবে। তো সব সময় দেখলাম যে একটা ডিমোরালাইজ করা যারা একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছে, যারা একটু একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে, তাদের ঘরে হয়তো ভাই গান প্র্যাকটিস করতে ঘরের পরিবেশও তো লাগে। হয়তো একজন স্বামী, একজন হাজব্যান্ড, পুরুষ গান প্র্যাকটিস করতে যাচ্ছে, এইগুলো আমি ঝাড়গ্রাম বক্তব্য দিয়েছিলাম, তার ওয়াইফ এগুলো পছন্দ করে না, সে বিয়ের পরে সব তার স্টপ হয়ে গেছে। হয়তো একটা মেয়ে গান প্র্যাকটিস করতে চায়, কবিতা আবৃত্তি করতে চায়, তার ফ্যামিলির পারিবারিক তাকে দিচ্ছে না, তার জামাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করতেছে, তার শাশুড়ি তাকে টর্চার করছে, তার বাচ্চা হয়ে গেছে, সে বাচ্চা নিয়ে ইনভলভ থাকে নিজকে, তার তো এটা কি, এটা নয় কি তারা কি গান প্র্যাকটিস করবে না? আমি বুঝলাম না ভাই, এই জিনিসগুলো আমাকে খুব আহত করে, আমি এগুলো বলেই যাব, আগামীতে আরো বেশি করে বলবো। ভাস্বর দে, দিদি আপনার ইনবক্সে আমার পত্রিকার বিজ্ঞাপনটা দিয়েছি, সেটা পরে লেখা পাঠিয়ে দেবার অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে দাদা, দেখবো। দাদা আজকে আমি এখানে, শুনেন, আমাকে সবাই দেখলে মনে করবে আমি আজকে যে কি অসুস্থ, পুরো মাথা আমার গরম ব্যথা, আমি ইচ্ছা করে একটু ভালো থাকার জন্য আসছি। হ্যাঁ না দিদি, হ্যাঁ দিদি, রফিক না, ঠিক না? ঠিক না? তুমি যদি গান শুনে গান গাওয়া শুরু করো, সবাইকে গাইতে হবে, সবাইকে গাইতে হবে, নিজে বাঁচার জন্য গাইতে হবে। কিন্তু ওরা না খুব ডিমোরালাইজ করে, ওরা বিভিন্ন ক্লিপ ছাড়ে, ভিডিও ছাড়ে, ডিমোরালাইজ করে। যারা যারা গান শিখে নেয় তাদের গান গাওয়া একেবারেই উচিত না। কেন রে ভাই? তাই না নজরুল আর রবীন্দ্রনাথ কি শুধু তোমাদের? আমি কবিতা আবৃত্তি করতে পারি না, আমার আমি 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 গ্রামেটিক্যালি আমি ডিগ্রিটা নেই, তাই বলি কি আমি কবিতা আবৃত্তি করবো না ভাই? আমি তো বুঝলাম না ভাই এই জিনিসগুলো, এই সাইকোলজিগুলো ইদানিং তো আমার এই সমাজ তো ধর্মান্ধতার দিকে যাচ্ছে ভাই, এই সমাজ তো উদারপন্থী সমাজ হচ্ছে না ভাই। আমরা বলি যত দিন যাচ্ছে, তোমরা দেখছো তো ভারত বাংলাদেশের অবস্থা, সামাজিক অবস্থা দেখছো তো, শিল্প সংস্কৃতির অবস্থা দেখছো তো, শিল্পীরা হায় হতাশ করতেছে, ওরা কোনো ক্ষেত্র নাই, ওদের নিজকে প্রকাশ করতে পারছে না, ওদের পেটে ভাত নাই। আমি তো সব খবর পাই ভাই, আমার তো সব জায়গায় আমার গণসংযোগ আছে, মানুষে বলে এগুলো আমাকে। আজকে কি আমরা প্রসারে নিয়ে গেছি নাকি আমরা সংকুচনে গেছি? আমরা বলো, আমরা কি উন্মুক্ত? আরে ভাই আমার বাসার সামনে রিসিল, কত হাজার হাজার মানুষের কত প্রোগ্রাম হয়, তখন রিসিল প্রোগ্রাম স্টপ হয়ে গেছে। তো এই যে সুকুমার বৃত্তি, এই যে বাচ্চাগুলোর সাইকোলজি কিভাবে ডেভেলপ হবে রে ভাই, আমি তো কিছু বুঝতেছি না।
ভাই আমার বাচ্চাকে বড় করেছে, আমার বাচ্চা তো গ্রাজুয়েশন অনেক আগে করছে, আজ থেকে 25 বছর 26 বছর 28 বছর আগে আমি টেলিভিশন সব বন্ধ আমার ঘরে, কারণ টেলিভিশন খুললেই শুধু খুনের খবর, নির্যাতনের খবর, দর্শনের খবর, এগুলো এখন না তো ভাই, এগুলো 25 বছর আগ থেকে 20 বছর আগ থেকে আমার ঘরে বন্ধ। তোমরা মনে করছো এখনকার সিচুয়েশন দিয়ে সমাজকে ব্যবস্থা করছে, বিচার করছে? সমাজ সবসময় এরকম ছিল ভাই, সমাজ সেই 71-এর পর থেকে এরকম ছিল ভাই বাংলাদেশের সমাজ, আর তার আগে তো ছিলই ভাই, ওইদিকে আর আমি যেতে চাচ্ছি না। তো আমার বাচ্চারা তো টেলিভিশন দেখতো না, আমি তো টেলিভিশন দেখা, আমার ঘরে টেলিভিশন দেখা অলমোস্ট, আমার ঘরে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা অলমোস্ট গত 20 বছর আগ থেকে বন্ধ, স্টপ। আমি নিজে কোনো কিছু দেখি না, আমাদের ঘরে টেলিভিশন নাই বললেই চলে। তো টেলিভিশন না থাকলে কি হয়েছে আমি কি জানি না নাকি? তো এই ক্রনিকগুলো কেন হচ্ছে রে ভাই? এই সমাজে এই যৌতুকের বলি, নির্যাতন, মেয়ের উপরে সহিংসতা, ছেলের উপরে সহিংসতা, এইগুলা কেন হচ্ছে ভাই? এগুলা হচ্ছেই তো এই যে আমাদের যে পাবলিক জায়গাগুলোতে আমাদের শিল্প সংস্কৃতি বন্ধ হয়ে গেছে। সরকার রিস্ক নিচ্ছে না, সরকার রিস্ক নিচ্ছে না, প্রশাসন রিস্ক নিচ্ছে না, কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সরকারের উপরে তো কিছু বলার নাই আমাদের, প্রশাসনের উপরে তো কিছু বলার নাই আমাদের, মানুষকে ওখানেই মেরে ফেলছে। এখন মানুষ যদি ভাই ব্যক্তিগতভাবে যদি একটু চর্চা করে রবীন্দ্রনাথ নজরুল, তখন হয় উনার ভুল হয়েছে, উনি এইটা পারে না। আরে বাবা রে বাবা, কত আমরা জানি সব, আমাদেরকে বলতে হবে না, আমরা কে কোন শুদ্ধ আমরা জানি। পড়াশোনার কেরিয়ার করছি, চাইলে কোন কেরিয়ার করতে পারতাম না, সব কেরিয়ারই করতে পারতাম, কিন্তু একটা মানুষ সব পারে না। আমি শুধু আমার কেরিয়ার চিন্তা করলে হবে না, আমার সাথে আমার সিবলিংস, আমার বাচ্চাদের কেরিয়ার চিন্তা করতে হবে, আমার বাচ্চাদের কেরিয়ার করে দিতে হবে। আমার বাচ্চা তো 4বারই মেট্রিক পাস করে নাই রে ভাই, আমার বাচ্চা তো বকাটে না, আমার বাচ্চা তো 5বারই মেট্রিক পাস করে নাই, সে খুব ভালো করেই ও লেভেল লেভেল করছে। আমি তো এই ফুটে বাচ্চা কি কিছু পারে? এই ফুটটা কে দিয়েছে? আমি দিয়েছি ভাই 10টা এ ভাই, কেমব্রিজ বোর্ড থেকে, ইংলিশে টপ ইন বাংলাদেশ, এগুলো এই ফুট আমার বাচ্চার রেজাল্ট আমি দিয়েছি, 9টা 10টা এ প্লাস, চ্যালেঞ্জের মাধ্যমে গেছে, একদম কম্পিটিশনের মাধ্যমে গিয়ে গ্রাজুয়েশন করছে ভাই, এগুলোতে কেউ যাইতে পারে না, আমি করেছি। তো আমি তো শুধু গান নিয়ে বসে থাকলে হবে না রে ভাই, হবে? আমি এরকমই কথা বলি, কে কিভাবে নিবে তা নিবে আমার জানার বিষয় না, আমি বলেই যাব। বিশ্বাস করবেন না, আমি যত জায়গায় গিয়েছি বাচ্চা ফেলে 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 সব জায়গায় একটা ডিমোরালাইজ, একটা হিউমিলিয়েশন, একটা আরে কি বলবো, এরা নজরুল রমিডোকে এরা প্রভাবিত মানুষ আমজনতার কাছে নিয়ে যেতে দিবেই না, এরা দেবে না কিছু কিছু কিছু। এই জন্যই তো আরও সংকুচিত হয়ে গেছে, সরকার থেকে সংকুচিত, প্রশাসন থেকে সংকুচিত, ধর্ম থেকে সংকুচিত, গান বাজনা, মানুষ যারা কয়েকজনই করে তারাও সংকুচিত করে রাখছে। এই হলো সংস্কৃতির। এখন কি হয়েছে, সব বন্ধ, শিল্পীরা প্রকাশ করতে পারছে না, বিকাশ করতে পারছে না নিজকে, শিল্পীদের পেটে ভাত নাই, হাইতোষ করতেছে, এইটাই হলো সমাজ। হ্যাঁ, আজিজ আহমেদ ইজ ওয়াচিং। ব্রিং দেম অন ক্যামেরা ভাই, আমি বুঝি না ব্রিং দেম অন ক্যামেরা জিনিসটা কি, আমি বুঝি না। আমার লাইভ তো সবাই দেখছে, আর আমি টেকনোলজিতে তো উস্তাদ না। ওই দিন ওই ফেরদৌসও ময়মনসিং থেকে ও আমাকে মাটাকে, ও আমার সাথে আসলেই বলে ব্রিং দেম অন ক্যামেরা। আমি তো এত টেকনোলজি পারি না রে ভাই, আপনারা দেখছেন না, আপনি বলেন। রফিক দেখতে পাচ্ছ? রফিক চলে গেছো? আচ্ছা, একটা হয়ে গেল কথা, আমি তো কথা বলতে পছন্দ করি, আর কথাগুলো কিন্তু শুনলে কিন্তু ভালো হবে। সবাই আপনারা শুরু করেন রবীন্দ্রনাথের গান গাওয়া, নজরুলের গান গাওয়া, আমার মতো দেখেন না আমি গেয়ে ফেলি, আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটা গান গাই। রফিকটা চলে গেল, এখন তো পাবো না, এখন তো সবার ঘুমের টাইম, কিন্তু আমার তো সময় হয় না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে করে, সে কি কেবলি যাতনা বয়ে, সে কি কেবলি
আসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই বুকের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। দেখছেন আমি গেয়ে ফেলি, বইয়ের সময় গাইতাম, এখন একটু প্র্যাকটিস করছি, এখনো গাই, আবার প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, এখন একটু আমি অবসর সময়ে আছি। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোরে খেয়ার তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জম্বে দুলা তার পুরাটার তার গুলায়, কাটালো তা কাটালো তা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জম্বে দুলা তার পুরাটার তার গুলায়, যখন জম্বে দুলা তার পুরাটার তার গুলায়, কাটালো তা কাটালো তা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জম্বে দুলা তার পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসে, শেওলা এসে গিরবে দিগির ধার গুলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে কদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়াল তরি এমনি এমনি সেদিন, উঠবে বড়ি চড়বে গরু খেলবে রাখাল এই মাটিতে, তখন আমায় নাইবা মনে রাখলে,
মাপটাপ করে দিও। গান গাইতে ভালো লাগে গান গাই, রবীন্দ্রনাথকে ভালো লাগে রবীন্দ্রনাথ গাই। শেষ করে দিব, এখনই শেষ করে দিব, এখনই শেষ করে দিচ্ছি। আর আমিও আমার অনেক কাজ, আজকে রবীন্দ্রনাথই থাকি, আজকে রবীন্দ্রনাথই থাকি। আজকে রবীন্দ্রনাথের বাইরে যাব না, কোথাও আর কিছু বলবো না। রবীন্দ্রনাথের প্রেমের গান গায়ে শেষ করে দিই। সবাই গিয়ে আমি যাচ্ছি, আবার সবাইকে একটু ভাই ওখানে গিয়ে কথা বলে তারপরে আমি উঠে যাব। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সুহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রাখো দেখো তোমার লোক বন্দনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার লোক বন্দনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মুহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তো যারা ঘুম থেকে উঠবেন তারা দেখে নেবেন। আমাকে যারা ভালোবাসেন, আমি সবার কথা বলছি না, কারণ অনেকে সবাই এত ভিউ হয় কেমনে, কিন্তু ভিউ হয় রে ভাই, কিন্তু একটা লাইকও কেউ দেয় না, একটা কমেন্টস তো দিবেই না, কিন্তু একটা লাইক দেয় না, একটা লাভ দেয় না, একটা হার্ট দেয় না, একটা রাগের ইমোজিও কেউ দেয় না ভাই। কি যে অবস্থা ভাই, বসে আছে 5,000-এর উপরে আছে আমার আইডি, কিন্তু আমার জন্মদিনে আবার আমাকে ঠিকতে দেয় না ভাই। সবাই পাঠায় বার্থডে উইশ, বছরে একদিন তাদের প্রেম আমাকে ঢেলে দেয়।
আমাকে একজন, আমার নাম বলবো না, তিনি আমাকে বাঁশি টাশি বাজায় পাঠান মাঝে মাঝে। আমার এক বন্ধু আছে বাঁশি বাজান, আমার বাঁশি ওনারা আমাকে মেসেঞ্জারে অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয়, কেউ দিয়ে বাঁশি নিজে বাজায়, কেউ দিয়ে কণ্ঠ। আমি খুব এনজয় করি, এই পাওয়াগুলো খুব ভালো লাগে। একদিন সে বলছিল এই এই গানটার 2টা লাইন করতে, এই গানটা আমি প্র্যাকটিস করিনি, আমি একটু দেখি দেখি আমি উঠে যাবো কোথায় জানি। আমার এই গানের খাতাইটা হয়ে গেছে একদম জোগা কি ছুরি, না পাচ্ছি না, হবে না, হবে না, এটা প্র্যাকটিসও করি নাই, ভুলভাল হবে। ওই যে পাইছে, এটা ভুল হতে পারে, ভুল সবগুলোই হচ্ছে, আপনারা শুধরে নিয়ে। বধূ মিছেরা করুণা করুণা, মম মনু বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছেরা করুণা করুণা। বধূ মিছেরা করুণা করুণা, মম মনু বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছেরা করুণা করুণা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারে, মুখে হেসে যাই মনে কেঁদে চাই, এ আমার নহে ছলনা, বধূ মিছেরা করুণা করুণা। দিনে কেরো দেখা দিনে কেরো সুখ, ক্ষণিকেরো তরে শুধু হাসি মুখ, পলকেরো তরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা, দিনে কেরো দেখা দিনে কেরো সুখ, ক্ষণিকেরো তরে শুধু হাসি মুখ, পলকেরো তরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা, তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি কাঁদি, দূর হতে এসে ফিরে যাই শেষে মহিয়া বিফল বাসনা, বধূ মিছেরা করুণা করুণা। তারি মাঝে কেন এত সাধা সাধি, অবুঝ আধারে কেন মরি কাঁদি, দূর হতে এসে ফিরে যাই শেষে মহিয়া বিফল বাসনা, বধূ মিছেরা করুণা করুণা। মম মনু বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধূ মিছেরা করুণা করুণা। প্রচন্ড খারাপ লাগা কেটে যাবে আজকে আমার, প্রচন্ড কোমরে ব্যাক পেইন, প্রচন্ড ব্যাক পেইন আজকে আমি বলে ফেলি, বলে ফেলা ভালো। প্রকৃতির সাথে মিশে যায়, বাতাসের সাথে মিশে যায়, মানুষের মনের সাথে মিশে যায়, আমি হালকা হয়ে যাই, আর আমি বাস্ট হয়ে মরে যাবো। প্রচণ্ড পন্ডালাইসিস পেন, প্রচণ্ড স্পাইনাল কর্ডে পেন, প্রচণ্ড ব্যাক পেন, আমি সকাল থেকে নিঃশ্বাস নিতে পারছি না, আমার শ্বাস ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাসটা যেন একটা ভারী করে আড়ষ্ট করে রেখে দিছে আমার কণ্ঠটাকে। আর এই গানটার আগের গানটাতে আমার কণ্ঠ ফেটে গেছে, আমি গাইতে পারি না। তো মাথা প্রচণ্ড যন্ত্রণা, দীর্ঘদিন পর মাথা ব্যথা আসছে, আসতেই পারে, এটা আমাদের তো এটা স্টোন বডি না, আমাদের তো এটা রক্ত মাংসের শরীর, ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড,
আমাদের শরীরটাতে, ওয়াটার, জল সব কিছু মিলিয়ে তো আসতেই পারে। তো এটা ওভারকাম করবো কীভাবে, ডিপ্রেশন সারভাইভ করবো কী করে, ডিপ্রেশনে চলে যাই। তো এই যে কালকে না পরশু একজন ক্লাসিক আর্টিস্টের সাথে আমি কথা বলছি এখান থেকে বাংলাদেশে। তো আমার খুব খারাপ লাগছে, আমি কথা বলতে পারছি না। তো হঠাৎ করে যে কোনো ছোটোবেলার একটা গানের কথা বললাম, আমি একটা গানের কথা বললাম যে খুব ধ্রুপদানিকের একটা গান, যেটা আমি 5-6 বছর বয়স থেকে আমি শুনছি। আমি বলেই ফিরি গানটা, ওই যে সই ভালো করে বিনোদ বেনি বাদিয়া দে মোর বধূ যেন বাধা থাকে বিনুনি ফাদে বেনি বাদিয়া দে। তারপরে আবার বলছেন নজরুল, চপল পুরুষ যেথাই কুরুষ কাটাই বাদি বুকবার সাথে জড়িয়ালো তাই সই রেশমি জল বিছায় দে দড়িতে ফাদে মোর বধূ যেন বাধা থাকে বিনুনি ফাদে বেনি বাদিয়া দে। সখী মহেশী বা রানী বা যে কোনো একটি ঘরের একটা হাউস ওয়াইফ, আমি বলছি আমার সখীকে ধরে নেন, সই আমার চুলটা ভালো করে বেঁধে দে, এমনভাবে বেঁধে দে যে বিনুনি ফাঁদে আমার বেনির মধ্যে আমার প্রিয় মানুষটাকে, আমার প্রেমিককে আমি বেঁধে রেখে দিতে পারি। এমনভাবে বেঁধে দে যে রেশমি জাল তুই কুপার উপরে জড়াই দে, যে কুরুশ কাটা দিয়ে আমি যেন কুরুশ কাটা বসাই দে, কুরুশ কাটা দিয়ে তাকে আমি রেশমি জালের মধ্যে আমার কুপার মধ্যে আমার প্রিয় মানুষটাকে, আমার প্রেমিককে আমি রেখে দিব। তো আমি ওনার সাথে কনভারসেশনটা চালালাম 20 মিনিট। তারপরে আরেকটা গান, ওই যে কি বলি, কত কিছু ভিতরে আরেকটা। তো উনি তো, আমি একজন উস্তাদের সাথে কথা বলছিলাম গতকালকে, তো উনি ওই যে আরেকটা গান আমি বললাম, ওই যে এই গানটা আপনারা, খুব রেয়ার গান, আমি গানগুলো নিয়ে তন্ময় হয়ে থাকি, আমার ডিপ্রেশন চলে যায়, আমার মেডিসিন লাগে না। এই যে আমার নয়নে নয়ন রাখিয়া পান করিতে চাও এ কোনো মিও আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুদানাই পরানো প্রিয় আমার নয়নে নয়ন রাখিয়া। নজরুলের 2টা গানই। তারপরে অগ পূজারী কেন এ আরতি জাগাতে পাষাণ প্রণয় দেবতারে, যে তোমার এত আরতি কেন, তোমার এই তুমি কেন এই মাটির ইয়েকে বাঁধছো, গড়ছো, দলছো, তোমার মানস প্রতিভার মধ্যে তোমার প্রেম জাগাতে তোমার এত আরতি কেন। এই 2টা গান না আমাকে, এই বিশেষ করে এই গানটা আমাকে ইউনিভার্সিটি লাইফ, মেট্রিকের পর থেকে, ইন্টারমিডিয়েটের পর থেকে আমি জানছি গানটা, আগে জানতাম না। আর শৈবালকের এটা একদম শৈশব থেকে জানি, কারণ মার মুখে শুনেছি, ওখানে একটু গান টানের চর্চা হয়তো, মা একটু কুনকুনিয়ে বাড়িতে গাইতেন, পরে হারমোনিয়াম কেনার পরে মা একটু মাঝে মাঝে এগুলো একটু একটু, মানে সবাই তো নাই, বিশাল পরিবার, মার তো সব বেস্ট হয়ে গেল। এই 2টা গান না, এই শৈশব থেকে একটা গান, কৈশোর থেকে একটা গান। আর এই 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 যে এই গানটা মেট্রিকের পর থেকে, ইন্টারমিডিয়েট, মেট্রিকের পর থেকে আকাশবাণীতে বেশি শুনতাম, বই এখন পর্যন্ত নিয়ে চলছি। তো কালকে আমার সকালবেলা সেম অবস্থা, আমার ফিজিক্যাল কন্ডিশন এত খারাপ। তো আমি যখন একটা, ওই যে আমার একটা কবিতা যাচ্ছে, যে আবৃত্তি হচ্ছে, ওইটা নিয়ে কথা বলতে গিয়ে এই 2টা গান নিয়ে একটু আমি বললাম যে আমার খুব শখ এই 2টা গান, আমি যদি একটা ভিডিও করতে পারতাম, আমি এরকম আমার খুপাকে বেঁধে দিচ্ছে আমার প্লেন, আমার ব্রেনের, আমি যদি এরকম একটা কিছু করতে পারতাম, বিশ্বাস করবেন না আপনারা, আমি আপনাকে কি বলবো, কথা বলে তো ফোন কল রেখে দিছি, শেষ। এরপরে বিশ্বাস করবেন সারাটা দিন মনে হয় যেন মৃত্যু সঞ্জীবনী সুগা, আমি যেন একদম পুরা সুস্থ, সারা দিন সারা রাত অর্ধেক পর্যন্ত আমি কাজ করতে পেরেছি। তাইলে আমি কথাগুলো কেন বলছি, এই যে আমরা আমাদের সন্তানদেরকে এই যে খুন, নির্যাতন, ধর্ষণ, মার্ডার, এগুলা টেলিভিশনে দেখে দেখে ওরা যে, আমরা যে ওদেরকে যে আমরা যে সাইকোলজি তৈরি করে দিয়েছি, ওখান থেকে যে ওরা জীবনটাকে শেষ করে দিচ্ছে। আর ওরা যদি সাহিত্যের মধুরমার মাধ্যমে বড় হইতো, সাহিত্যের চর্চা, সংস্কৃতির চর্চাগুলো যদি থাকতো, এই ডিপ্রেশনটা দেখেন আমার গানে চলে যায়। আজকে কিন্তু প্রচন্ড অসুস্থ, আপনি আমাকে ক্যামেরায় দেখে চিন্তা করতে পারবেন না, আমি একটা পর্যায়ে মাথা ব্যথা সহ্য করতে পারছি না, কিন্তু আমি যখন এখানে বসে গেছি আমি 4টা গান গিয়ে ফেলতে পারছি, আমার গলাও আজকে ভালো না। এই যে আমাদের সন্তানদের প্রজন্মকে আমরা রেখে যাচ্ছি, প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ফিউচার আমরা দিতে পারতাম,
তো এটার জন্য আমরা মানুষ দায়ী না, মানুষ কিছু দায়ী। মানুষ বলে যে গান করিও না, ভালো ক্লাসিক্যাল না শিখলে গান গাইও না, আর তুমি ওইখানে ওই 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 সংগঠনের ওই বড় প্রতিষ্ঠানের ডিগ্রি না হইলে গান গায় কেন, উনি ভুলভাল গান গায়, উনি উচ্চারণ ঠিক না। আরে ভাই, মানুষকে তৈরি হইতে দেন না, তাকে সুযোগ দেন না। আমাকে ধরে ভাই, আমাকে যে ইয়ে করে, আমি বলি এই আমার এতগুলো কোনো একটা পোস্ট দিলেন, বলে এই আমার এতগুলো গুণের মধ্যে একটা গুণ আপনি পাইলেন না, আমার কোনো একটা সমস্যা ওটাই তুলে ধরলেন, তখন এই ভাইরাসগুলোকে আমি আইডিতে রাখি না, এগুলোকে একদমই, আমার তো সময় নেই ভাই, আমি কন্ট্রোভার্সির ঊর্ধ্বে না, বাট আমি এগুলো নিয়ে ঘাটাঘাটির সময় নেই। তো এই যে আমার মৃত সঞ্জীবনী সুধা, এই যে আমি এই যে দুইটা গান গিয়ে কথা বললাম, আমি আমি গান গাইনি, ফোনে কথা বলছি, এই যে আজকে খারাপ লাগছে আমি বসে গেলাম, আমার কিন্তু তখন অনেক ভালো লাগবে, কারণ আমার আমার ভিতরে যে কষ্ট, আমার যে ইনার যে আমার ফিলিংস, আমার যে ইনার পেইন, আমার যে হুইচ ওয়ান ইজ নট এক্সপ্রেসিবল টু আউটসাইড, এই জিনিসগুলো কিন্তু আমার কিন্তু আমি নিজে নিজে কিন্তু আমার নিজে নিজেই কিন্তু আমি আত্মতৃপ্তিতে চলে যাচ্ছি। আমরা কিন্তু গান গাইতে না পারলে, প্রকাশ করতে না পারলে আমরা কবিতা করতে পারি। সমাজটা কোথায় চলে গেছে, মৃত্যু যেন প্রতিদিনের নিত্য নৈমিত্তিক হয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্ট, মৃত্যু, খুন, দর্শন, এগুলো কেন হচ্ছে? এই শিল্প সংস্কৃতি থেকে সরে গেছে, আমরা বাঁচতে জানি না শিল্প সংস্কৃতি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক কথা বললাম। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক রবীন্দ্রনাথের, জয় হোক নজরুলের, জয় হোক সুকান্তের, জয় হোক জীবনানন্দ দাশের, জয় হোক সকল কবি সাহিত্যিকদের, যারা উত্তরসূরি, তাদেরকে স্মরণ করি, তাদেরকে নিয়ে পড়ে থাকি, আমাদের সবার জয় হোক। সত্যি সত্যি মানবতা, শিল্প সংস্কৃতি ফিরে আসুক। কল্যাণী দেব চৌধুরী আমার জন্য আশীর্বাদ করবেন। আমি তো আমি আমি খুব ইনস্ট্যান্ট একজন মানুষ, আমার খারাপ লাগলে আমি সুন্দর করে একটা শাড়ি পরে বসে যেতে পারি, আলসি লাগে না। আমার খারাপ লাগলে আমি রান্নাটা গুছিয়ে টেবিলে রেখে দিতে পারি, আমার আলসি লাগে না, আমার যে করে তারপরে আমি বসে থাকবো, আমার খারাপ লাগাটাকে আমি উপভোগ করবো, আমি সার্ভাইভ করা জানি, আমি ইনস্ট্যান্ট একজন মানুষ, আমি পরিবর্তন জানি, যার ফলে আমি চলতে পারছি এই বয়স পর্যন্ত। এ পরিবর্তন যে বৃহত্তর পরিবর্তন তা কিন্তু না, আমার নিজের মধ্যে, নিজের আউটসাইড, নিজের পারিপার্শ্বিকতা, ইনসাইড এবং আউটসাইড, এবং আমার আমার সারাউন্ডিংস আমি জানি। তো এইভাবে সবাই একটু ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশি কষ্ট লাগে যে আমরা তখন এমন একটা বয়সে যাচ্ছি, আমরা এক্সপায়ার হয়ে যাচ্ছে। বেশি খারাপ লাগে যে 25 বছর 40 বছর পরে এই কথাগুলো কেন বলি, যে এত ছোটো ছোটো বাচ্চার মধ্যে এত ডিপ্রেশন, এত হাই উতাস দেখি না, খুব খারাপ লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রবীন্দ্রনাথকে সাথে নিয়ে চলুন, ভাল লাগবে। আর কিছু বলি, আমরা সেই পড়েছি না ছোটোবেলায়, এই যে লাস্টের লাইনগুলা, আমার সোনার দান গিয়েছে বলি, তারপরে এই যে লাস্টের যে জুলি হতে দিলেম তুলে ছুটে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে, এগুলো তো আমরা ছোটোবেলায় পড়েছি, আমরা এগুলো বাপ সম্প্রসারণ করেছি, আমাদের পাইপটি ছিল, পুরাটা ছিল না, লাস্টের 4টা লাইন পাইপটি ছিল, সবাই আমরা কম বেশি জানি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি এগুলোর পথটা না দেখায় দেন সন্তানদের মধ্যে, তারা কিন্তু পথটা পাবেই না, কারণ তাদের তখন জন্মবাড়ি ওটা গ্রামে না, তারা 4 দেওয়ালের মধ্যে শহরে থাকে। সুতরাং এই জিনিসগুলো আপনারা করুন, সবাই ছড়াই দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বিনম্র শ্রদ্ধা। ভুলভ্রান্তি, আমি তো ভুল করি, আমি জানি আমি ভুল করি, কিন্তু আমি করে ফেলি, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডান, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। কে কি ভাবলো এটা ইটস নট মাই ম্যাটার, আমাকে করতে হবে। আমি যখন এই যে মাথা ব্যথা, এই যে পেইনগুলো নিয়ে যদি আমি আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ি, আমাকে দেখবে কি? আমাকে দেখার কেউ নেই। সুতরাং আই হ্যাভ টু সার্ভাইভ মাই সেলফ, আমাকে নিজে নিজে সার্ভাইভ করতে হবে। তো সবাই এই সার্ভাইভের জায়গাটা তৈরি করেন। আপনি না পারলে পার্শ্ববর্তী জায়গায় ছড়াই দেন, আশেপাশের সন্তানগুলোকে ছড়াই দেন। তারা করছে কিন্তু তারা ফ্লোর পাচ্ছে না নিজকে প্রকাশের, এবং বাচ্চারা এই ফ্লোর না পাইতে পাইতে এমন তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। তো আমি রেখে দিচ্ছি দিদি আপনার ইনবক্সে আমার, আচ্ছা ঠিক আছে। আজিজ আহমেদ, এটা তো পড়ছি আগে। জাহিদুল ইসলাম ইমন, সীমাপুর কাইস্ত, আর কে দেখি, লুৎফুর রহমান, মারিন তো দেখছে, নাইস টু সি ইউ। হে ইয়া মারিন, এই তো আজকে পাবো না কাউকে, কারণ আমি তো অনেক প্যাটেলকে পাইছিলাম, রফিক ওরা তো ঘুমাইতে চলে গেছে বাংলাদেশে, তখন অনেক রাত। আমি জেনে শুনে আমি এই সময় লাইভটা করছি ডেলিভারিটলি, আমি জেনে শুনেই লাইভটা করছি, কারণ সবাই দেখতে হবে, সবাই ইনস্ট্যান্ট কমেন্ট দিতে হবে দরকার নাই, যে ঘুমতে গড়িস তারা দেখবে। আমি ডেলিভারিটলি আমি এই টাইমটা চুজ করছি, কারণ আমার অন্য টাইমে না, এবং এখন আমি অনেক সুস্থ হয়ে যাবো। আমার সকাল থেকে মাথা প্রচণ্ড ব্যথা, আমার কোমর ব্যথা, ব্যাক পেন, সব কিছু আমার এখন ঠিক হয়ে যাবে। আমি এটা পারি, আমি মহাশক্তির কাছে সমর্পিত। আমি এটা দীর্ঘদিন যাবত এই ফলটা পাচ্ছি। আমি দীর্ঘদিন যাবত আমার কোনো খারাপ লাগলে আমি একটা রবীন্দ্রনাথ নিয়ে বসে যাই, নজরুল নিয়ে বসে যাই, সুকান্ত নিয়ে বসে যাই, আমি ওই চসারে চলে যাই, আমি শেক্সপিয়ারে চলে যাই, আমি বিভিন্ন সাহিত্যিকের ওই জায়গাতে চলে যাই, আমি ওগুলো নিয়ে আমি সাথে সাথে আমি ভালো হয়ে যাই। সবাইকে বিনম্র শ্রদ্ধা। আমার কানেকশন ডিস্টার্ব করছে, আমি ইনসাইড একদম ভিতরের রুমে চলে আসছি, ওয়াইফাই কিন্তু সামনের রুমে, এখন আমি কেটে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক রবীন্দ্রনাথের, জয় হোক মানবতার। এই লাইভটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমি ডেডিকেট করলাম, উৎসর্গ আমি রবীন্দ্রনাথকেই করলাম, তার বিদেহী আত্মাকে আমি উৎসর্গ করলাম। পরবারে তিনি ভালো থাকুন, তিনি যা দিয়ে গিয়েছেন বাঙালি জাতি যতদিন থাকবে,
তার ঋণ শোধ করতে পারবে না, কেউ আসবে না আর রবীন্দ্রনাথ হয়ে। এবং রবীন্দ্রনাথ তো বলেই গিয়েছেন যে আমার কবিতা বাঙালি পড়ুক আর না পড়ুক, আমার গান বাঙালিকে শুনতেই হবে, গাইতেই হবে। আমরা গান তো, তার গান ছাড়া তো আমরা পারবো না। আমরা কিভাবে পারবো তার গান ছাড়া? আমরা তো পারবো না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, আমরা পারবো? ক্ষমা করো মোরে সখী সুদাইও না, আর আমরা এই গানগুলো ছাড়তে পারবো? আমরা পারবো এই গানগুলো ছাড়তে? আনন্দলোকে মঙ্গলালোকে কোনো বাঙালি ছাড়তে পারবে না। কতবারও ভেবেছিল আপনা বলিয়া, ওই জানালার কাছে বসে আছে চির করতলে রাখি মাতা, আমরা কি পারবো? নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, আমরা কি পারবো? প্রাণ বরিয়ে তৃষা হরিয়ে মুড়ে আরও আরও দাও প্রাণ, আমরা কিছুই পারবো না। রবীন্দ্রনাথের গান আমরা ছাড়তে পারবো না। আর যারা রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে যাবে না, তারা, তাদের মতো দুর্ভাগ্য আমি বলবো আর কেউ নেই। তারা কিন্তু খুবই হতভাগ্য একটা মানুষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।